হ্যাঁ, তো যেটা বলছিলাম, আজকে আমরা পড়বো সবক নাম্বার 4, অর্থাৎ যুক্তাক্ষর। আগের দিন আমরা যুক্তাক্ষরই পড়েছিলাম, আজকেও আমরা যুক্তাক্ষরই পড়বো, তবে আজকে একটু ডিফারেন্স হবে, একটু আলাদা হবে। দেখুন। হ্যাঁ, তো যুক্তাক্ষর আগের দিন আপনারা নিজে নিজে পড়েছিলেন, মার্শাল্লাহ। আজকেও আমি চেষ্টা করব আপনাদেরকে দিয়ে পড়িয়ে নেওয়ার। হ্যাঁ, আপনাদেরকে দিয়ে পড়িয়ে নেওয়ার কারণ এ হবে, যেটা সবচেয়ে ভালো হবে, যে আপনাদের মধ্যে কনফিডেন্স তৈরি হবে। ঠিক আছে? কনফিডেন্স তৈরি হবে এই বিষয়ে যে, হ্যাঁ, তো যেটা বলছিলাম, আপনাদের দিয়ে পড়ালে আপনাদের মধ্যে কনফিডেন্স তৈরি হবে যে আমরা পড়তে পারি। এই বিষয়ে আপনাদের মনের মধ্যে একটা চলে আসবে, সাহস চলে আসবে। তো সবচেয়ে প্রথম আলহামদু ভাই, আপনি এখান থেকে এই লাইনটা পড়ার চেষ্টা করুন দেখি। মিউট খুলে বলুন। হুজুর, আচ্ছা, উনি এত ব্যস্ত আছেন। হেলালুদ্দিন মিয়া ভাই, আপনি পড়ুন। জি হুজুর, বলছি আমি। হেলালুদ্দিন মিয়া ভাই। তো তোই বা যাবার বা তো বা কি কি বলছেন আর বলুন। তোই বা তো প্রথমে এটা বা বলুন, প্রথমে এটা কি? কোনটা? তোই জয়। আচ্ছা, তারপরে এই লাইনটা বলুন। তোই তোই নয়, তো আপনি বোধহয় ছোটবেলায় তোই জয় এরকম টাইপের কিছু পড়েছিলেন, কিন্তু ওই সিস্টেম নয়। ওটা মাজহুল। মাজহুল মানে কি? সঠিক উচ্চারণ নয়, ওটা ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হবে ত আর জ। ঠিক আছে? তো এখানে দেখুন, প্রথমে কি তো রয়েছে বলুন। ত তারপরে সা আহ, তো বা তো বা হুম, তো একসঙ্গে নয়, বা ত বা এরকম বলুন। তো বা হুম, তারপরে যারা হাত তুলেছেন তারপরে পড়া বলার জন্য, দই তারা হাত নামিয়ে নিন, দই আমি ফা ধরবো। দই ফা জয় ফা হুম, ফা জয় নয়। আমি জয় এক্ষুনি কি বললাম? ত জ। তো জ তাহলে বলুন জ ফা। জ ফা হুম, জ ফা আচ্ছা, জ তারপরে ফা জিম কোনটা জিম? মিডল কাটটা মিডল কাটটা তারপরের পরেরটা ও, জিম না ফা হবে। ও, আমি 4 নম্বর চলে গেছিলাম। ফা এটা ফা, দেখে বলুন। কাফ না, কাফ কা নয়, এটা কফ। কফ হুম, কফ তারপরে ত ত, ত কফ ত। ত ত কাফ ত আচ্ছা, আচ্ছা, আপনাদের একটা জিনিস বুঝিয়ে দিই। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আজকের হয়তো আপনারা সেরকম ভাবে প্রস্তুতি নিতে পারেননি। দেখুন, একটা জিনিস দেখুন, সবক নাম্বার 3 আর সবক নাম্বার 4 যে যুক্তাক্ষর, এখানে কি আসলে শেখানো হচ্ছেটা কি? এখানে আমরা আসলে অনেক কিছু শিখছি। দেখুন, যেমন মনে করুন সবক নাম্বার 3-এ দেখুন, যুক্তাক্ষরে এই যে আলিফ, আলিফের লাইনে যত, এই যে আলিফের লাইনে যত পড়া আছে, সমস্ত কিছু আমি কি বলেছিলাম, যে অন্যান্য অক্ষর আলিফের সঙ্গে কিভাবে জুড়ছে সেটা শেখানো হচ্ছে, তাই না? তো আপনারা লক্ষ্য করুন, বায়ের সঙ্গে যদি আলিফ, অর্থাৎ বায়ের পরে যদি আলিফ আসে, তাহলে আলিফটা কিরকম জোড়া হচ্ছে দেখতে পাচ্ছেন? এটা বা আলিফ। আচ্ছা, কাফের সঙ্গে যদি আলিফ জোড়া হয়, মানে কাফের পরে যদি আমরা আলিফ লিখতে চাই, তাহলে কিরকম লেখা হবে দেখতে পাচ্ছেন? এই যে আলিফটা কিরকম জোড়া হয়েছে, এগুলো লক্ষ্য করার বিষয়। তারপরে আলিফ যদি শুরুতে আসে, আলিফ যদি শেষে আসে, তাহলে কিরকম হবে? এই যেমন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, দেখুন, লাম আলিফ। এইটা লাম আর এটা আলিফ। আলিফটা দেখতে পাচ্ছেন কতটা বেঁকে গিয়েছে? দেখতে পাচ্ছেন কতটা বেঁকে গিয়েছে?
আমি আগের দিন আপনাদের বলেছিলাম যে যুক্তাক্ষরের সঙ্গে মিলিত যুক্তাক্ষরের সঙ্গে মিলিত অক্ষরের আকৃতি, অর্থাৎ এই যে যুক্তাক্ষরের সঙ্গে মিলিত অক্ষরের আকৃতি, আপনারা কারা কারা লিখেছেন হাত তুলুন দেখি, সবাই হাত তুলুন, আমি সবার হাত দেখতে চাই। আচ্ছা, সিরাজুল হক ভাই লিখেছেন, মঞ্জুর শেখ ভাই লিখেছেন, রুবেল শেখ ভাই, এস কে আজিজুল ভাই, এমডি সামজাদ হোসেন ভাই লিখেছেন, মাশাল্লাহ। নাসিম সরওয়ার ভাই, সাহিল শেখ ভাই, আব্দুর রেজাউল খান ভাই। আর অন্যান্যরা লেখেননি, হিলাল উদ্দিন মিয়া ভাই, সাইফুল মিয়া ভাই, শরীফ মিয়া ভাই, আপনারা লেখেননি। তো চেষ্টা করবেন, এটা করলে কি হবে, পরবর্তীকালে আমাদের এরকম আসছে, পরবর্তী মানে কি, কয়েকটা সবক পরে আমাদের এরকম অবস্থা আসছে যেখানে আমরা দেখতে পাবো যে একটা অক্ষরের সঙ্গে আরেকটা অক্ষর কিভাবে মিলছে। বুঝতে পারছেন? একটা অক্ষর আরেকটা অক্ষরের সঙ্গে কিভাবে জুড়ে যাচ্ছে সেটা আমরা আসবো, যখন আসবো তখন দেখতে পাচ্ছেন আপনাদের যখন এইটা মনে থাকবে না। এই যেমন মনে করুন কোন অক্ষরের সঙ্গে দাল জুড়বে, আমরা কিরকম দাল পড়েছি এরকম দাল, যখন ওই দালটা এই দালের সঙ্গে জুড়বে তখন আপনাদের কিছু খেয়াল থাকবে না যে এটা কি হলো, এটা তো আমি কিছু বুঝতে পারছি না। তো এখন পড়ে দিচ্ছি আপনাদের এই সবকটা, সবক নাম্বার 4, আপনারা সবাই আমার সঙ্গে সেম পদ্ধতিতে পড়বেন। আর তাহলে এখানে কি শেখানো হচ্ছে, সবক নাম্বার 4-এ, সবক নাম্বার 3-এ আমরা মূল কি শিখছি, আসল কি শিখছি, যে একটা অক্ষর আরেকটা অক্ষরের সঙ্গে কিভাবে জোড়ে, সবাই হাত নামিয়ে নিন, একটা অক্ষর আরেকটা অক্ষরের সঙ্গে কিভাবে জুড়ছে আমরা শিখছি। তার সঙ্গে সঙ্গে এটাও শিখছি, লক্ষ্য করুন, এই যে তটা প্রথমে এসছে, তয়ের সঙ্গে বা জুড়লে কিরকম দেখাচ্ছে, এই জটা প্রথমে এসছে, জয়ের সঙ্গে ফাটা জুড়লে কিরকম দেখাচ্ছে, এই জ আর ফা, তাই না, দুটো একালিপ করে টান। তারপরে দেখুন তটা যদি শেষে আসে, স্ক্রিনটা ছোট দেখাচ্ছে স্যার। আপনি বোধহয় মোবাইলটা এরকম সরাসরি ধরে আছেন, আপনি এরকম শুইয়ে নিন হ্যাঁ। মোবাইলটা, হরিজন্টাল আছে ওটা ভার্টিক্যাল করে নিন, আপনাদের স্ক্রিন চওড়া দেখাবে। অটো রোটেশন যাদের অন করে নিন, প্রথমে অটো রোটেশন অন করুন, তারপর ওটা হবে। ওপরে নোটিফিকেশনটা নামিয়ে ওখান থেকে অটো রোটেশন অন করা যায়, করে নামালে স্ক্রিন অটোমেটিক টিল্ট হয়ে যাবে, এইরকম করে রাখলে হবে। ঠিক আছে, চলুন। হ্যাঁ, তো এখন দেখুন তটা যখন শেষে জোড়া হচ্ছে, আর তারপর আর একটা পদ্ধতি আছে, যদি ছোট থাকে আপনি স্ক্রিনে এরকম জুম করে বড় করেও দেখতে পারেন, আমি যে জায়গাটা দেখাচ্ছি, ঠিক আছে, যেটা বলছিলাম দেখুন, লক্ষ্য করুন, তটা যখন দেখতে পাচ্ছেন শুরুতে জোড়ার সময় কিরকম এসছে, এখন দেখুন শেষে এই কফ আর তটা যখন জোড়া হয়েছে, দেখুন এখানে নয় এই জায়গাটা দেখুন, কফ আর ত এখানে কি করা হয়েছে, শেষে কফের সঙ্গে ত জোড়া হয়েছে, এর আকৃতি কিরকম হলো এটা আপনাদের চোখে খেয়াল রাখতে হবে, পড়ার সময় আপনাদের খেয়াল রাখতে হবে, পরবর্তীকালে যখন মাঝখানে জুড়ে যাবে আপনার তখন এটা ধ্যান রাখতে হবে। তারপরে দেখুন তটা যখন কোনো শব্দের মাঝখানে জুড়ে গেল, এই প্রথমে কি রয়েছে, হা, ত রয়েছে, মাঝখানে ত আর শেষে আলিফ, আলিফটা শেষে আসলে কিরকম জুড়তে হয় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আলিফ, অনেকে লাম বলে ভুল করে ফেলেন, আগে থেকে বলে দিচ্ছি এটা আলিফ, এই যে বেঁকে গিয়ে উপরে বেঁকে গিয়েছে দেখতে পাচ্ছেন, এটা আলিফ। হুম, তো এটা আলিফ, ত, আর তটা কি হচ্ছে মাঝখানে এসছে, তারপরে দেখুন এই যে জটা, জটা মাঝখানে চলে এসছে, শেষে যদি নুন জড়ো হয় এর আকৃতি কিরকম হবে, এগুলো সব হচ্ছে শেখার বিষয়, লক্ষ্য করার বিষয়, আপনারা সবকিছু লক্ষ্য করতে থাকবেন। তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে আমাদের যে একটা অক্ষর যখন উচ্চারণ করছি সেই অক্ষরটা কত আলিফ টান, আর আরো একটা এক্সট্রা জিনিস খেয়াল রাখতে হবে যে তটা উচ্চারণ করছি এটা কি মুখ গোল করে উচ্চারণ করতে হয়, জটা উচ্চারণ করছি এটা কি মুখ গোল করে উচ্চারণ করতে হয় কি না, কফ উচ্চারণ করছি, উচ্চারণ করার সময় আমার মুখ গোল হচ্ছে কি হচ্ছে না, এই বিষয়েও খেয়াল রাখতে হবে। সুতরাং আমাদের অলরাউন্ডার হতে হবে, সবকিছু খেয়াল রাখতে হবে, এটা খুব ধ্যান রাখার বিষয়। প্রথম এক সপ্তাহ যদি আপনি মন দিয়ে মেহনত করেন, পরের পড়াগুলো আপনার জন্য আসান হয়ে যাবে। আর প্রথম এক সপ্তাহ যদি আপনারা ঠিক মতো লেখালেখি না করেন, আমি যেরকম বলছি যে প্রত্যেকদিন আপনাদেরকে বলছি প্রত্যেকদিন আলিফ থেকে ইয়া পর্যন্ত 5 বার লিখতে, কেন বলছি, এটাকে আমার ইচ্ছা, আমার শখ, আমার খুব ভালো লাগে আপনাদের খাটাতে, একদম না, আপনাদেরও করতে ভালো লাগে না, কিন্তু এটা করলে কি হবে, এই যে এক সপ্তাহ মেহনত করলেন মানে কি, আপনার ভিত তৈরি হলো, আপনি একটা বাড়ি তৈরি করছেন, সেই বাড়ির ভিতটা যদি মজবুত না হয় আমি উপরে 4 তলা তুলতে পারবো, সম্ভব নয়, পসিবল না, না। তো এটা আমরা শুরুতে কি করছি, ভিত তৈরি করছি, এর জন্য যতটা মেহনত করা প্রয়োজন আমরা চেষ্টা করছি আপনাকে মেহনত করানোর, কিন্তু যদি আপনি মেহনত না করেন পরবর্তীকালে সেটা
আপনাকেই দেখতে হবে, তাই না? তো চলুন, আমার সঙ্গে সঙ্গে মিউট অবস্থা সবাই পড়ুন। হুম। এই লাইনটা দেখুন, ত জ, ঠিক আছে? ত একালিফ, জ একালিফ টান, ত জ পড়ার সময় মুখ গোল করে উচ্চারণ করতে হয়। দেখুন, ত বা, জ ফা, দেখছেন? ত বা একালিফ করে টান, জ ফা একালিফ করে টান। আমি সেদিকে লক্ষ্য করে পড়াচ্ছি, আপনাদের উচিত হবে আপনারা একালিফ থেকে তিন আলিফ লক্ষ্য করে পড়া, ঠিক আছে? তারপর দেখুন, কফ ত, কফ তিন আলিফ টান, মুখ গোল করে বলতে হবে, আর ত মুখ গোল করে বলতে হবে, কিন্তু এক আলিফ টান, খেয়াল রাখবেন। তারপরে দেখুন, হা ত আলিফ, আবার বলুন, হা ত আলিফ, হা এক আলিফ টান, ত এক আলিফ টান, আলিফে আলিফ টান, জিরো, কোনো টান হবে না। তারপরে দেখুন, বা জ নুন, বা এক আলিফ টান, জয় এক আলিফ টান, আর নুনে তিন আলিফ টান, ঠিক আছে? চলুন নিচের লাইনে দেখুন, আইন গইন। এখন এই লাইনে আমরা দেখব আইন আর গইন কোন অক্ষরের সঙ্গে জুড়লে তার সঙ্গে কিরকম ভাবে জোড়া দেখা যায়, আর তার সঙ্গে এটা দেখবো যে আইন যদি মাঝখানে আসে কিরকম দেখাবে, আইন যদি, আইন বা গইন যদি শুরুতে আসে কিরকম দেখাবে, আইন যদি প্রথমে আসে কিরকম দেখাবে, আইন যদি শেষে আসে তাহলে এটা জোড়া কিরকম হবে, দেখাবে কিরকম। প্রত্যেকটা অক্ষর আলাদা। যেমন এই দেখুন, আইনের কটা শাকল হচ্ছে দেখুন, এই দেখুন, লক্ষ্য করুন। এই যে আইনটা যখন মাঝখানে এসছে এটা কিরকম দেখাচ্ছে দেখুন, শেষে কিরকম আছে দেখুন, এর সঙ্গে এর পার্থক্য হচ্ছে না? তো আমি আপনাদেরকে যখন বললাম যুক্তাক্ষরের সঙ্গে মিলিত অক্ষরের আকৃতিটা আপনারা দেখে আসবেন, লিখে আসবেন, এর মানে কি এমনি এমনি ফজল বললাম, আপনাদের খাটানোর জন্য বললাম? না, আপনারা এই সবক এসে যাতে গুলিয়ে না ফেলেন যে এটাও আইন, এটাও আইন। আইন অনেক রকম ভাবে লেখা যায়, মাঝখানে আসলে তার আকৃতি চেঞ্জ হয়ে যায়, শেষে আসলে তার আকৃতি চেঞ্জ হয়ে যায়, শুরুতে আসলে তার আকৃতি এরকম থাকে। এই সব কিছু আপনাদেরকে চিনতে হবে, মাথায় রাখতে হবে, এই জন্য আপনাদের বলছি। আর লিখলে কি হয়, আপনার ব্রেন তত তাড়াতাড়ি জিনিসটা প্রসেস করে আপনার ব্রেনে ঢুকে নিতে পারে, তাই না? তো খেয়াল রাখবেন আর প্র্যাকটিস করবেন। তো চলুন বলুন আমার সঙ্গে সঙ্গে মিউট অবস্থায়, বা আইন দাল, আইন দাল, গইন কাফ, আইন লাম, صاد আইন, সদে তিন আলিফ টান, আইনেও তিন আলিফ টান, পড়ার সময় খুব খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে দেখুন ফা আর কফ, ফায়ে এক আলিফ টান আর কফে তিন আলিফ টান, আর কফ উচ্চারণের সময় কি করতে হবে, মুখ গোল করে পড়তে হবে, তাই না? চলুন, এই লাইনে আপনারা দেখতে পাবেন ফা আর কফ যদি বাক্যের শুরুতে আসে এর আকৃতি কিরকম হচ্ছে। এই দেখুন, ফা কফ বাক্যের শুরুতে, ফা কফ বাক্যের মাঝখানে, এটা শেষে, ফাটা বাক্যের শেষে মানে শব্দের শেষে আসলে কিরকম দেখাবে, চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন? শুরুতে একরকম, মাঝ শেষে একরকম, আর মাঝখানে দেখুন, মাঝখানেও একরকম। একটু মিল রয়েছে, মিলটা ধরার চেষ্টা করুন, আর অক্ষরটা একটু একটু লক্ষ্য করুন। আপনাদের বলছি গৌর করে দেখুন যে কি দেখানোর চেষ্টা করছি আমি। আর তার সঙ্গে সঙ্গে ক্লাসের শেষে আপনারা প্র্যাকটিস করবেন, পড়বেন এবং খাতায় লিখবেন, ঠিক আছে? লক্ষ্য করুন আর আমার সঙ্গে সঙ্গে বলুন, পাওয়াও। রাকিবুল হাসান ভাই পড়ুন, মুখ আপনার বন্ধ আছে দেখতে পাচ্ছেন। যারা মুখ বন্ধ করে রয়েছেন অথচ ক্যামেরা অফ, তাদের তো দেখতে পাচ্ছি না, কিন্তু তারা আমানতদারির সঙ্গে পড়ুন। এই 40 মিনিট 1 ঘন্টা যেটা সময় আছে, এই সময়টা আপনাদের মুখ কন্টিনিউয়াসলি যেন চলতে থাকে। আপনারা অনেক এরকম রয়েছেন আমি জানি, যারা একদম সময় পান না, ঠিক আছে? সাইফুল ইসলাম ভাই আপনি হাত তুলেছেন আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনার প্রশ্ন একটু পরে নেবো, আমি পড়ে নিই তারপরে। আমি যখন পড়াচ্ছি তখন কেউ হাত তুলবেন না, পড়ানোর শেষে হাত তুলবেন যত খুশি। আচ্ছা, তারপরে দেখুন, কফ লাম, লাম ফা,
দেখলেন, লামে 3 আলিফ টান দিলাম আর ফায় 1 আলিফ টান দিলাম, এটা আপনাদের খুব লক্ষ্য রাখতে হবে। আমি বারবার বলছি যে এটা কত আলিফ টান, এর মানে কি যে আপনাদের যত আলিফ টান তত আলিফ টান দিয়ে পড়তে হবে। আমি 2 দিন 3 দিন ধরে বলে আসছি, আপনাদের লক্ষ্য করা উচিত। তারপরে দেখুন, ফা কফ লাম। কফ বলার সময় মুখ গোল করতে হবে আর 3 আলিফ টানতে হবে। তারপরে দেখুন, কাফ। এই লাম আর কাফের সঙ্গে একটু মিল আছে, লামের সঙ্গে আর কাফের একটু মিল আছে, কিন্তু কাফের মধ্যে পার্থক্য কি দেখুন, এই মাঝখানে একটা পেঁচানো আছে, দেখতে পাচ্ছেন? এই পেঁচানোটা হচ্ছে কাফের চিহ্ন। কিন্তু ওটা ভেবে যদি আমরা চুপচাপ বসে থাকি যে মাঝখানে পেঁচানো থাকতেই হবে, তাহলে আপনারা সমস্যায় পড়ে যাবেন। কেননা এই দেখুন, সবচেয়ে প্রথম দেখুন, এটা কাফ। কাফ যদি বাক্যের শুরুতে আসে এরকম দেখাবে, দেখতে পাচ্ছেন? বাক্যের শুরুতে বায়ের সঙ্গে জোড়া আছে। আর আরবি কিরকম পড়ি আমরা? বাম দিক থেকে ডান দিকে? না, ডান দিক থেকে বাম দিকে পড়ি, সুতরাং খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে শুরু, ঠিক আছে? এটা এদিক থেকে শুরু হচ্ছে, এদিকে যাচ্ছে। চলুন, তাহলে বলুন, কাফ বা, জিম সা, কাফ। দেখলেন, জিমে 3 আলিফ টান হলো, সায় কি হলো, এক 1 আলিফ টান হলো, আর কাফ 3 আলিফ টান দিলাম। এই কাফটা দেখুন, এই কাফটা কোথায় এসছে? বাক্যের শেষে এসছে। বাক্যের শেষে আসলে শেষে আসলে কাফের আকৃতি কিরকম হচ্ছে, লক্ষ্য রাখুন। এটা আপনাদের পুরোপুরি দেখে রাখতে হবে। দেখুন, এই কাফটা বাক্যের শুরুতে এসছে। বাক্যের শুরু মানে কি, মানে শব্দের শুরু মানে কি? প্রথমে কাফ এসছে, তারপরে কি এসছে? এটা আলিফ। কাফ আলিফ। সবাই বলুন, কাফ আলিফ। ঠিক আছে, এটা লক্ষ্য রাখুন। তারপরে দেখুন, ইয়া, কাফ নুন। ইয়া 1 আলিফ টান, কাফ 3 আলিফ, নুন 3 আলিফ। এই কাফটা দেখুন, এই কাফটা হচ্ছে কোথায় এসছে? বাক্যের, শব্দের মাঝখানে। শব্দের মাঝখানে আসলে কাফের আকৃতি এরকম হয়। এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তারপর লাম দেখুন, বা, ইয়া, লাম। তা, সালাম। লাম বা, ফা। বালাম নুন। বা 1 আলিফ টান, লামে 3 আলিফ টান, আর নুনে 3 আলিফ টান। এখন দেখুন, লাম যদি বাক্যের শুরুতে আসে, মাঝখানে আসে এবং শেষে আসে, তাহলে আকৃতি কি হচ্ছে? এই লামটা দেখুন বাক্যে শব্দের শেষে এসছে। শব্দের শেষে লাম আসলে এরকম ভাবে জোড়া হচ্ছে, ইয়ার সঙ্গে লাম জোড়া হচ্ছে, দেখুন। তারপরে দেখুন, এটাও শেষে এসছে। যদি শুরুতে আসে লাম, তাহলে এরকম দেখাবে, দেখতে পাচ্ছেন? কেউ আলিফ বলে ভুল করবেন না। লাম যদি লেখা হয়, একটা আপনাদের টেকনিক বলে দিচ্ছি, সবাই সবাই এখানে লক্ষ্য করুন। এই দেখুন, আমি পেন দিয়ে দেখাচ্ছি, এই দেখুন। যদি এই দিকে চলে যায়, মানে শুরু থেকে উপর থেকে নিচে না নেমে যদি বাম দিকে চলে যায়, তাহলে কি হচ্ছে? এটা লাম হবে। আর যদি উপর থেকে নেমে ডান দিকে চলে আসে, তাহলে কি হবে? ওটা আলিফ হয়ে যাবে। টেকনিকটা মনে রাখুন সবাই, খুব কাজে লাগবে। আর ভবিষ্যতে এরকম অনেক আসছে আপনাদের সামনে। যদি উপর থেকে নেমে বাম দিকে চলে যায়, তাহলে লাম। আর যদি উপর থেকে নেমে এদিকে চলে আসে, তাহলে কি হলো? আলিফ হয়ে গেল। তাহলে এই শব্দটা কি হলো? লাম আলিফ। সুন্দর না? প্রচুর মজার বিষয় আছে এর মধ্যে। হ্যাঁ, তারপরে দেখুন, যেটা বলছিলাম, বাক্যে শব্দের শুরুতে যদি আসে তাহলে লাম এরকম দেখাচ্ছে, এটা আলিফ বলে ভুল করবেন না। মাঝখানে যদি আসে, এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই লামটা এদিক থেকে এদিক জুড়ে আছে। আলিফ কখনো, একটা জিনিস আপনার দেখা, আরেকটা জিনিস দেখুন, এটা কি হলো? আমি এটা লিখলাম, বা লাম নুন। আলিফ যদি আমি বা আলিফ লিখি, তাহলে ডাইরেক্ট এই রকম হবে, বা আলিফ হয়ে গেল।
আলিফ কখনো বাম দিকের অক্ষরের সঙ্গে জুড়বে না, মাথায় রাখুন। যদি উপর থেকে নেমে বাম দিকের অক্ষরের সঙ্গে জুড়ে যায় তাহলে মনে করবেন কি এটা লাম। আর যদি ওপর থেকে নিচে, নিচে থেকে ওপরে চলে যায় কিন্তু বাম দিকের অক্ষরের সঙ্গে না জোড়ে তাহলে কি ভাববে? এটা আলিফ। এটা খাতায় লিখে রাখুন বা মনে রাখুন, এটা খুব টেকনিক্যাল বিষয়, ওই জন্য ক্লাসে উপস্থিত থাকা খুব জরুরি। বুঝতে পারছেন? চলুন তারপরে দেখুন, মিমের দেখুন, মিমেরটা। মিম যদি শব্দের শুরুতে আসে এরকম দেখায়, শেষে আসলে এরকম দেখায়, আর যদি মাঝখানে আসে, এটা ইম্পর্টেন্ট, দেখুন মাঝখানেরটা কত সুন্দর দেখুন। মাঝখানেরটা খুব ছোট্ট, নিচের দিকে থাকে, দেখতে পাচ্ছেন? জুড়ে আছে। আর যদি জুড়ে না থাকে, এরকম থাকে, তাহলে এটা বা হয়ে যাচ্ছে। আর যদি জুড়ে থাকে তাহলে কি হবে? মিম হয়ে যাচ্ছে। আপনাদের লক্ষ্য করার বিষয় এটা তো, দেখতে পাচ্ছেন? আমার সঙ্গে সঙ্গে পড়ুন। মিম কাফ সদ লাম মিম তামিম ত মিম তা। তাটা একটু বেশি টান দিলাম, দোয়ালির মতো হয়ে গেছে, তো ওটা একটু কম দেবেন। তা, ত মিম তা। বাস। লক্ষ্য করলেন তাহলে কি হলো, কি শিখলাম? মিমের, মিম যদি শুরুতে আসে কিরকম হয়, মিম যদি মাঝখানে আসে এরকম দেখতে হয়, আর শেষে আসলে কিরকম দেখতে হয়। একটু লক্ষ্য করুন, একটু কঠিন মনে হচ্ছে আপনাদের, কিন্তু কোনো কিছু না, একদম আসান। শুধু আপনারা কি করবেন, লিখবেন। লেখা প্র্যাকটিস করলে আপনাদের মধ্যে সবকিছু চলে আসবে। তারপরে দেখুন, হা আর তা। হা আর তা এর মধ্যে পার্থক্য কি বলেছিলাম শুরুতে আলিফ বা পড়ার সময়? হা এর উপরে কিছু থাকবে না, এই দেখুন, এটা হা আর এটা তা। দেখতে পাচ্ছেন, এটাও একটা তার আকৃতি। যখন উপরে দুটো নোক্তা, হা এর উপরে দুটো নোক্তা চলে আসবে তখন কি হচ্ছে? তা হয়ে গেল, গোলতা এটা। আচ্ছা, তা যদি, তা যদি, এটা দেখুন, বা আর তা যখন কোনো শব্দের সঙ্গে শেষে তা জুড়বে তখন এই দেখুন, এইটা একটা আলাদা আকৃতি, দেখতে পাচ্ছেন? এখানে এই জায়গাটা দেখুন, আলাদা আকৃতি। এখানে এসে যখন বায়ের সঙ্গে জুড়ে গেল তখন আকৃতি আলাদা হয়ে গেল। লক্ষ্য রাখুন, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এইটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে বলুন আমার সঙ্গে সঙ্গে সবাই, বা তা, ইয়া হা, তা হা। এই যে ছটা অক্ষর দেখতে পাচ্ছেন, বা তা, ইয়া হা, তা হা, ছটা না? আলাদা আলাদা করলে ছটা হবে। তো তিনটে একসঙ্গে জুড়ে পড়লাম, ওই জন্য তিনটে হলো, জোড়া জোড়া আছে বলে। তাহলে কি হলো, আমাদের কি লক্ষ্য করতে হবে? পায়ের সঙ্গে তা জুড়লে কিরকম হয়, আর আমাদের এর সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে অক্ষরগুলো কত আলিফ টান। আমি বারবার বলছি যাতে আপনাদের মনে থাকে। তারপরে দেখুন শেষে হামজা। এটা দেখ, আপনি কি বলবেন? হামজা আলিফ, হামজা ওয়াও, হামজা ইয়া। অর্থাৎ এখানে হামজাটা এসছে, এটা আলিফ রূপে এসছে, হামজাটা ওয়াও রূপে এসছে, হামজাটা ইয়া রূপে এসছে। কি একটু আসান করে দেবো? আরেকটু আসান করে দেবো, দেখুন খুব সোজা এটা। যখন আলিফ, ইয়া বা ওয়াও, এই তিনটে অক্ষরের উপরেই হামজা আসে, ছোট্ট মতো হামজা আসবে, কিতাবে অনেক জায়গায় আপনারা দেখতে পাবেন ভবিষ্যতে ইনশাল্লাহ। ঠিক আছে, বলুন ইনশাল্লাহ, আপনারা দেখতে পাবেন। তো দেখার বিষয় কি, যদি আলিফের উপর এরকম ছোট্ট হামজা আসে তাহলে এটা কি মনে করতে হবে? এটা আলিফ নয়, এটা কি? হামজা। যদি ওয়াও এর উপরে এরকম ছোট্ট মতো হামজা আসে তাহলে কি মনে করতে হবে? এটা আসলে ওয়াও নয়, এটা হামজা। ঠিক আছে। ইয়ার উপরে যদি এরকম ছোট্ট মতো হামজা আসে তাহলে কি মনে করতে হবে? এটা ইয়া নয়, এটা হামজা। তাহলে কি হলো? হামজা আলিফ, হামজা ওয়াও, হামজা ইয়া। হামজা আলিফ রূপে, হামজা ওয়াও রূপে, হামজা ইয়া রূপে। চলুন পড়া বলার সময় তাহলে এটা কিরকম বলবেন? হামজা আলিফ, হামজা ওয়াও, হামজা ইয়া। উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে। ঠিক আছে। চলুন এখন আপনাদের আহ ব্যাস, আজকে এই পর্যন্ত, এই পর্যন্ত একদম ছোট্ট আসান বিষয়। পড়াটা কার কার বুঝে আসেনি, যাদের বুঝে আসেনি শুধুমাত্র তারা হাত তুলবেন, হাত তুলুন দেখি। যাদের বুঝে আসেনি কোনো জায়গায় তারা। সাইফুল ইসলাম ভাই বলুন, মিউট খুলে বলুন।
মিউট খুলুন সাইফুল ইসলাম ভাই, আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না। বলুন। আমাকে লিঙ্ক দেওয়া হচ্ছিল না গ্রুপে থেকে। কিসের লিংক? তখন আমি হোয়াটসঅ্যাপের। আপনাদের আপনাদের লিংক দেওয়া হচ্ছিল না, কি বলছেন? আমি তো জি, লিংক দিয়েছি দেওয়া পুরো হচ্ছিল না 9টার পরে সময়। আমি। জি না হুজুর, আমি পরে এখানে এই, হুজুরের কাছে আমি ফোন করছি। ফোন করার পরে তার লিঙ্ক পেয়েছি। আচ্ছা, এটা তো পড়াশোনার বিষয় নয় তো, আপনি হাত তুললেন, আমি জিজ্ঞেস করলাম যাদের পড়াশোনার সমস্যা তারা হাত তুলবেন। টেকনিক্যাল যত সমস্যা হবে এটা আমার কাছে বলবেন না ক্লাসের মাঝখানে, কোথায় বলবেন? হেল্পলাইনে বলবেন, আপনি যেখানে ফোন সেটা করেছিলেন তো। সেখানে। ঠিক আছে? জি আচ্ছা জি। আমি কিন্তু, আচ্ছা অন্যরা যারা জয়েন করেছেন তারা কেউ কেউ মিউট খুলে বলুন যে তারা 9টায় লিংক পেয়েছেন কিনা। মিউট খুলুন, খুলে বলুন। জি, পেয়েছি পেয়েছি, পেয়েছি। আমি জি পেয়েছি। জি। আচ্ছা, তার মানে আমি প্রবলেমটা পাই হয়তো নাই। আপনার মোবাইল থেকে হচ্ছে প্রবলেমটা। জি না, আপনার কেমন নেট করে হবে? আপনার নেট থেকে সমস্যা হতে পারে, আপনার কোনো মোবাইল থেকে, আপনার ওখান থেকেই সমস্যা হচ্ছে। তো ওটা আপনি হেল্পলাইনে ফোন করলে সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, বাস মিউট করে নিন। আচ্ছা, ঠিক আছে, কিন্তু শুরুতে যে যে পড়াটা পড়ছি, পড়া ওটা হুজুর। আপনি ক্লাসের ভিডিও দেখে নেবেন। ঠিক আছে? যাদের শুরুতে ছেড়ে গিয়েছে, দেরি করে এসেছেন, ঢুকতে পারেননি, তারা ক্লাসের রেকর্ড ভিডিও দেওয়া হবে, আপনারা ওখানে দেখে নেবেন। চলুন, পড়া সম্পর্কের বিষয়ে কারোর কোনো বুঝে আসেনি এরকম তারা হাত তুলুন, না হলে হাত তুলবেন না। এইচ ডি আমিরুল ভাই, আপনি বলুন দেখি। আমি আসলে এত দূরে পড়ে আসেনি আমার। কে বলছেন? এইচ ডি আমিরুল ভাই হাত তুলেছিলেন। সলেমান হক ভাই বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছিলাম কি হুজুর, যে যে আমি এটা বুঝতে পারলাম না, যেটা মানে আপনার যেটা উপরে জিনিস আছে হুজুর না আমাকে বারবার ব্যাক করে দিচ্ছে। ওটা। আচ্ছা, কে কথা বলছেন এখানে? হ্যাঁ, হ্যাঁ আমিরও বলুন এবার। বলছে। আমিরুল ভাই আপনি মিউট করে নিন। আমিরুল ভাই মিউট করে নিন। হ্যাঁ। হ্যাঁ, তো সলেমান ভাই বলুন। হ্যাঁ, তো বলছিলাম যে আমি উপর কাটটা বুঝতে পারলাম না, উপরের কোনটা লাইনটা উপরকার মানে কোনটা? এই ত স যেটা এটা? সব উপরে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, দেখুন এখানে দেখুন। আমিরুল ভাই মিউট করে নিন, সলেমান হক মিউট করে নিন। আচ্ছা দেখুন, ত আর জয় বোঝার কিছু নেই। ত হচ্ছে একালিফ টান, জয় একালিফ টান। আচ্ছা, হ্যাঁ, এখানে কোন জায়গাটা বুঝতে পারেন আপনি বলুন, কি বুঝতে পারেননি আপনি? কি বুঝতে পারেননি বলুন, কোন জায়গাটা বুঝতে পারেননি? স্যার ও এদেরকে বন্ধ করেন না, ইকো হচ্ছে। বাকি যারা আছেন তাদের, আচ্ছা আমি সবাইকে মিউট করে দিচ্ছি। যার পারমিশন দেবো শুধুমাত্র সেই খুলতে পারবে। হ্যাঁ সোলেমান ভাই আপনি মিউট করুন। খুলুন খুলুন, পারমিশন দিচ্ছি আপনাকে। খুলুন, মিউট খুলুন। সোলেমান ভাই মিউট খুলুন, আপনার কথা শুনতে পাচ্ছি না, এরকম হলে কি করে হবে? আপনার তো পারমিশন দিচ্ছি আমি, আপনি মিউট না খুললে আমি কি করে কথা বলবো আপনার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ হুজুর, মিট করলাম। বলুন মিট কোথায় বুঝতে করলাম হুজুর। পারেননি, কোথায় বুঝতে পারেননি বলুন, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ হ্যাঁ, মিট করলাম। সারোয়ার জাহান ভাই আপনি লেখালেখি চেষ্টা করছেন, এটা বন্ধ করুন এক্ষুনি। কোথায় বুঝতে পারেননি বলুন। হ্যাঁ, তো ওটা কিনা হুজুর, ওটা পাঠিয়ে 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 দেন, ওটা আমি পড়ে নেবো। কোনটা পাঠিয়ে দেবো? ওই ওই যে যে পড়াগুলো পড়ালেন কিনা হুজুর, ওই লিঙ্কটা পাঠিয়ে দেন, আমি পড়ে নেবো ওটা ভালো করে রাত্রে। না না, আপনি যেটা বুঝতে পারেননি আমি সেটা জিজ্ঞাসা করছি, তো আপনি বলেন আমি বুঝতে পারিনি, কোথায় বুঝতে পারেননি সেটা বলুন। ফার্স্ট একার লাইনটা স্যার। কি বুঝতে পারেননি বলুন, প্রথম লাইন আপনি কোন জায়গাটা বুঝতে পারেননি, কি বুঝতে পারেননি সেটা বলুন। প্রথম লাইন আপনার এটা যেটা অক্ষরটা ওটা, বলুন, ওই অক্ষর। লাইনটা স্যার। হ্যাঁ, এই লাইনে কি বুঝতে পারেননি বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শুরু শুরু থেকে ওই লাইনটা। হ্যাঁ কি, কোনটা বুঝতে পারেননি সেটা তো বলতে হবে আমাকে, অক্ষরটা বলুন।
শুরুর লাইনে শুধু অক্ষরটা স্যার যেটা, ত রয়েছে, হ্যাঁ বা মানে ওটা রয়েছে, তারপরে জ রয়েছে, ফা রয়েছে, কফ রয়েছে, ত রয়েছে, তারপরে হা, ত, ও ও আলিফ রয়েছে, বা, জ, নুন রয়েছে। এতে কি বোঝার আছে বলুন? তো ওই লাইন, কোনটা বুঝতে পারেনি? ওই লাইনটা কিন্তু স্যার আমার মানে আসতে লেট হয়েছিল ওই জন্য। আচ্ছা, আমি কি বলেছিলাম, আপনার আসতে যদি লেট হয় আপনি কি করবেন, সবার হ্যাঁ উদ্দেশ্যে বলছি, যে ক্লাস ভিডিও রেকর্ড হ্যাঁ পাঠিয়ে দেওয়া হবে, আপনারা তখন দেখে নেবেন, পরে এসে বলবেন না যে আমি লেটে এসেছি, এটা আমাকে বুঝিয়ে দিন। আমি হ্যাঁ, বলেছিলাম না যে ঠিক 9টা মানে কি পারফেক্ট 9টা তো। তারপর ঠিক আমি ঠিক এটাও আছে বলে হুজুর। দিচ্ছিলাম আপনাদের যে আপনারা যদি লেটে আসেন তাহলে আমরা ক্লাসের শেষে প্রত্যেক দিন আপনাদের ক্লাস ভিডিও রেকর্ড দিয়ে দেওয়া হয়। এই যে আপনি হুম, এতটুকু টাইম নষ্ট করেন, প্রায় 5 থেকে 7 মিনিট টাইম নষ্ট হলো আপনার জন্য। তারপরে আমাদের ইয়ে ভাই সাইফুল শেখ ভাই উনিও নষ্ট করলেন কিছুটা টাইম। ঠিক আছে, এরকম করবেন না, তাহলে আমাদেরই অসুবিধা হবে, অন্যান্য ছাত্রের হক নষ্ট হবে। বুঝতে পারছেন তো? হুম। এই যে আমিরুল ভাই বলুন। বলছি হুজুর, আমি তো অ্যাকচুয়ালি শুরু থেকে পড়েছি, একদিনই পড়েছিলাম। হুম। তো তো আমাকে আজকে তারপরে টাইম পেয়েছিলাম না, আজকে ঢুকেছি, তো আজকে এখান থেকে পড়লে তো পড়তে পারবো না হুজুর। তো আপনি কি চাচ্ছেন? আমি বলছি যেখান থেকে পড়ছি সেখান থেকে হলে ভালো হতো না আমার? তো মনে করুন আপনার মতো, আচ্ছা যেটা বলছিলাম, হ্যাঁ, আপনি একদিন পরে আরেকটা এসেছেন, জিনিস আরো দুজন ব্যক্তি মনে করুন দুদিন দুদিন পরে এসছে, ঠিক আছে? হ্যাঁ কালকের অবশ্যই। এমডি সামজাদ ভাই কোথাও চলে গেলেন, উনিও 3 দিন পরে আসলেন। তাহলে হুম। যদি এরকম চলতে থাকে, আর কেউ 2 দিন 5 দিন করে কামাই করতে থাকে, আর প্রত্যেকে যদি বলে যে আমি যেখান থেকে ছেড়েছি সেখানে পড়াবো, তাহলে এটা কি সম্ভব? না, এটা আপনাকে যদি সম্ভব বলে, নয়। আপনাকে যদি বলে আপনি কি করবেন? এই দায়িত্বটা না, এটা কার? সম্ভব নয় যেহেতু। তাহলে কি করা উচিত? এবার এখানটাতে পড়লে কি বলে ধরুন বুঝতে পারতাম না, আমি বুঝতে পারলাম না, না দেখুন এর ভালো করে সমাধান বুঝতেও পারবো না। শুনুন, একটা কথা শুনুন, এর সমাধান আছে। আমি শুরুতেও বলেছিলাম, যদি কারো ক্লাস মিস হয়ে যায়, প্রত্যেক দিন ক্লাসের ভিডিও রেকর্ড আপলোড করা হয়, আপনি ওই ক্লাসে ভিডিও রেকর্ড করে নিতে পারেন। তারপরেও ক্লাস ভিডিও রেকর্ড করার পরেও যদি কোনো সমস্যার সমাধান না হয়, আপনি বুঝতে না পারেন, এক্সট্রা ক্লাসেরও ব্যবস্থা করা আছে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে তাও যদি মনে হচ্ছে যে আপনার 3টে 4টে ক্লাস একসঙ্গে ছেড়ে গেছে, তাহলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, হেল্পলাইনে যোগাযোগ করবেন, ওখান থেকে আমরা এরকম ক্লাস খুঁজবো যে আমাদের পরে পরে 2 দিন 10 দিন পরে পরে আমাদের ক্লাস লঞ্চ হয়। তো সেখানে আপনাকে পিছনের ক্লাসে জয়েন করে দেওয়া হবে, যেখানে আপনার যে 2 নম্বরের সবক ছেড়ে গেছে তো সেখান থেকে আপনাকে জয়েন করে দেওয়া হবে সেই ক্লাসে। ঠিক আছে, বুঝতে পারছেন? আপনার আওয়াজ আসছে না, মিউট খুলে বলুন। বুঝতে পারছেন? ঠিক আছে। হুম। ঠিক এই আছে। নিয়ে যেন আমি আর কোনোদিন হ্যাঁ কারোর হ্যাঁ। থেকে কোনো প্রশ্ন না শুনি, হ্যাঁ? এই যে সময়গুলো এতগুলো নষ্ট হলো, ঠিক। এগুলো আমি বলেছিলাম না যে ক্লাসে শুধুমাত্র ক্লাস সম্পর্কিত প্রশ্ন হবে। চলুন, আপনাদের পড়া ধরার কথা ছিল, তাহলে আমি নতুন লিঙ্ক পাঠাচ্ছি, ঠিক আছে? ওই লিঙ্ক পাঠিয়ে আপনাদের পড়া ধরবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। নতুন লিঙ্ক পাঠাবো, ওখানে সবাই তাড়াতাড়ি জয়েন করবেন।